নমস্কার। কালকে একটাও ভিডিও দেওয়া হয়নি। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে। আমি প্রত্যেক দিনের মতো ঋষিকেশই রয়েছি। আর কেউ তো থাকবে না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। অনেকগুলো খবর দেওয়ার রয়েছে, আলোচনা করার রয়েছে। তো ভিডিওটা একটু বড় হতে পারে। ক্ষমা ঘেন্না করে পুরোটা দেখবেন অতি অবশ্যই। আর ভিডিওর শুরুতে যেমনটা বলে থাকি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। কতগুলো খবর রয়েছে একটু ছোট, ছোট করে বলে দিই। ১, মোহনবাগান কি আইএফএ শিল্ড খেলবে? ডায়মন্ড হারবার তারা জানিয়ে দিয়েছে খেলবে না। মোহামেডান হয়তো জানাচ্ছে তারাও খেলবে না। তাহলে কি হবে আইএফএ শিল্ডের ভবিষ্যৎ? এর পাশাপাশি এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল তারা কি অংশগ্রহণ করছে? এবং ইরানে মোহনবাগানের অস্ট্রেলিয়ানরা তারা কি যাবে? ইস্ট বেঙ্গলের বিদেশি যারা রয়েছে, অর্থাৎ যে বিদেশি এখনো আসেনি হিরোশি, সে কবে আসবে? এর পাশাপাশি সুপার কাপে কি ৬ জনই খেলবে বিদেশি? এই সমস্ত কিছুই আমার আজকের এই আলোচনাতে থাকবে। অতি অবশ্য ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা ইন্টারেস্টিং হবে। ভালো লাগলে আবারও বলব না। শুরুতেই বলে দিয়েছি। আইএফএ শিল্ড নিয়ে শুরুতে আসি। আইএফএ শিল্ড হতে চলেছে ৮ই অক্টোবর থেকে এবং আমরা জানি ইতিমধ্যে আইএফএ এর পক্ষ থেকে মিটিং করা হয়েছিল। সেখানে মিটিংয়ে কলকাতার ৪ টে টিমকেই ডাকা হয়েছিল। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, ডায়মন্ড হারবার। তার মধ্যে মোহনবাগান তারা এই মিটিংয়ে কাউকেই পাঠাননি। আইএফএ পরবর্তীতে জানিয়েছিলেন যে মোহনবাগানের যার উপর দায়িত্ব ছিল তার নাকি সেদিনকে অফ ছিল। তাই তিনি সেদিনকে আসতে পারেননি। ইস্টবেঙ্গল কর্মকর্তারা গিয়েছিলেন, থাংবই সিংটোকে দেখাও গিয়েছিল সেই মিটিংয়ে। পাশাপাশি ডায়মন্ড হারবারের পক্ষ থেকে আ তারাও পাঠিয়েছিলেন লোক। মোহামেডানে কেউ যায়নি। পরবর্তীতে একজন গিয়েছিলেন যিনি আইএফএ সচিবের সঙ্গে দেখা করে আসেন। তো এরপর থেকেই শুরু হয়ে গেছে তাহলে কি আইএফএ শিল্ড খেলবে না মোহনবাগান? খেললেও তারা কি জুনিয়র টিম খেলাবে? কেন তাহলে তারা মিটিং এ কাউকে পাঠালো না? আইএফএ এর পক্ষ থেকে ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছিল যে ভাই, এবং তারা সেদিনকে যা আলোচনা করেছিল সেটা তারা মেইল করে দিয়েছিল যে তারা কি, কি আলোচনা করেছে, কি, কি হতে চলেছে। যে ৬ জন বিদেশিকে রেজিস্টার করা যাবে, ৪ জনকে খেলানো যাবে। এই সমস্ত বিষয়গুলো তারা জানিয়ে দিয়েছিল। কোথায়, কোথায় খেলা হবে না হবে। জানিয়ে দিয়েছিল মেইল করে। ৪৮ ঘন্টার মধ্যে তাদেরকে জানানোর কথা। অর্থাৎ আজকেই শেষ দিন, তার মধ্যে জানাতে হবে। তো ইন বিটুইন যেটা জানা যাচ্ছে যে ডায়মন্ড হারবার এফসি তারা তখন তো বলেছিল খেলবে আইএফএ শিল্ড। তাদের প্লেয়ারদেরকে আনতে হবে, ছুটিতে রয়েছে। এই সমস্ত কিছু বলে এসছিল। কিন্তু তারপরে এসে তারা হয়তো কিছু জিনিস মিটিং এ আলোচনা করার পর, নিজেদের মধ্যে আলোচনা করার পর ঠিক করেছে যে ডায়মন্ড হারবার এফসি তারা আইএফএ শিল্ডে পার্টিসিপেট করছে না। কারণ তাদের প্লেয়াররা ছুটিতে রয়েছে, হয়তো তাদেরকে আনা সম্ভব হচ্ছে না। ডায়মন্ড হারবার খেলবে না। মোহামেডানেও একটা ডামাডোল তো চলছেই। তাদের ইনভেস্টর সমস্যার মধ্যে রয়েছে। প্লেয়ারদেরকে বেতন দিতে পারছে না। যারাও বা প্র্যাকটিস রয়েছে, জুনিয়র টিমের প্লেয়ার তাদেরকে নিয়েই কি খেলবে নাকি? এই সমস্ত বিষয় নিয়ে তারাও মোটামুটি ঠিক করে ফেলেছে যে আইএফএ শিল্ড খেলবে না। অফিসিয়ালি তারা এখনো জানায়নি। ডায়মন্ড হারবার জানিয়ে দিয়েছে। কিন্তু মোহামেডান তারা এখনো জানায়নি। তারাও হয়তো জানিয়ে দেবে যে তারা খেলবে না। মোহনবাগান তারা একটা দোটানায় রয়েছে খেলবে কি খেলবে না। কারণ তাদের বক্তব্য যে ৭ থেকে ৮ জন ফুটবলারকে জাতীয় ক্যাম্পে ছেড়ে দিতে হবে। ফলত তারা কি কাদেরকে নিয়ে খেলবে এবং ডেভেলপমেন্ট আ টিমের যারা রয়েছে তাদেরকেও তারা ছেড়ে দিয়েছে। যেহেতু তারা কলকাতা লিগে অনেক আগেই ছিটকে গিয়েছে, গ্রুপ থেকেই ছিটকে গিয়েছে। তাই তাদেরকেও ছেড়ে দিয়েছে তারা। ছুটিতে চলে গেছে তারা। যে যার বাড়িতে চলে গেছে। ফলত মোহনবাগান কাদেরকে নিয়ে খেলবে? এর মধ্যে অনেকেই মোহনবাগান এটা একটা অজুহাত দিচ্ছে সেটাই মনে হচ্ছে। কারণ মোহনবাগানের বিদেশিরা তো রয়েছে। ৪ জন বিদেশিকে নিয়ে মোহনবাগান খেলতেই পারে খেললে। এছাড়াও যদি ৭ জন ভারতীয় টিমের প্লেয়ারকে ছেড়েও দেওয়া হয়, তাহলেও তো তাদের আরো অন্যান্য প্লেয়াররা রয়েছে। তাদেরকে নিয়ে খেলা যেতে পারে। কারণ একটা টিমে তো এমন নয় যে ১২-১৪ জনকে রেজিস্টার করা হয়। কমসে কম ২৫-৩০ জনকে তো রেজিস্টার করা হয় একটা টিমে। ৭ জন যদি না থাকে তো বাকিরা মিলে একটা টিম খেলানো যায় না? এটা সম্পূর্ণই অজুহাত মোহনবাগানের বলেই মনে করছে। কারণ মোহনবাগান কাফা নেশনস কাপে তো ভারতীয় প্লেয়ারদেরকে ছাড়েইনি। এখনো পর্যন্ত তারা খালেদ জামিলের যে শিবির চলছে সেখানে প্লেয়ারদেরকে ছাড়েনি। তো সব মিলিয়ে মোহনবাগান একটা যে অজুহাত তৈরি করার চেষ্টা করছে, এটা বুঝতে মানে খুব বেশি ভুল হচ্ছে না। অনেক ক্রীড়া ব্যক্তিত্ব তারাও মনে করছে যে মোহনবাগান একটা অজুহাত খোঁজার চেষ্টা করছে, যে তারাও কিন্তু স্কিপ করার চেষ্টা করছে এই আইএফএ শিল্ড। তাহলে কি হবে? আইএফএ শিল্ড কি তাহলে হবে না? অপরদিকে ইস্টবেঙ্গল কিন্তু বলেছে তারা খেলবে। তারা ৬ জন বিদেশিকে রেজিস্টার করাবে। তাদের হাতে ৬ জন বিদেশি রয়েওছে। তো ৪ জনকে খেলাবে। তাতে যদি আ আনোয়ার আলীদের ছাড়াই খেলতে হয় কোনো অসুবিধা নেই। কারণ আনোয়ার আলীরা
ভারতীয় টিমের সঙ্গে যুক্ত হয়ে যাবে এরপরে। তো সেটা কোনো অসুবিধে হবে না, বাকিরা তো রয়েছে। এবার প্রশ্ন হলো তাহলে আইএফএ শিল্ডের ভবিষ্যৎ কি হবে? শিল্ড কি হবে না? এতগুলো বছর তো হলো না। এতগুলো বছর পরে আবার একটা আহ, কোথাও গিয়ে আইএফএ তারা চাইছিল শিল্ডটা করতে, তাহলে কি হয়ে যাবে? শিল্ডটা কি এবারও হবে না? কিন্তু না, আইএফএ সচিব অনির্বাণ দত্ত তিনি জানিয়েছেন যে না, শিল্ড ঘোষণা হয়ে গিয়েছে, সবকিছু ঠিক হয়ে গেছে, মোটামুটি শিল্ড হবে। বিকল্প টিমগুলোকে নিয়েই তারা করতে চাইছে। বাইরের টিম যেমন আই লিগের টিম গোকুলাম তারা খেলবে, এর পাশাপাশি ঘরোয়া যে কলকাতা লিগ হলো তাতে যে সমস্ত টিমগুলো খেলেছে তাদের মধ্যে দু একজন টিমকে রেডি রাখা হয়েছিল আগে থেকেই, তাদের কাউকে কাউকে নিয়ে হয়তো খেলানো হবে আইএফএ শিল্ড। ফলত আইএফএ শিল্ড 6টা টিমকে নিয়ে খেলানো হবে এবং অতি অবশ্যই কিন্তু আইএফএ শিল্ড হবে, এটা বলে রাখাই যায়। আর এখানেই ইস্ট বেঙ্গলের কাছে আর একটা শিল্ড জেতার একটা সুযোগ চলে আসছে। ইস্ট বেঙ্গল আইএফএ শিল্ড এর আগেও জিতেছে। অনেকেই মোহনবাগানের এই যে গড়িমসি অজুহাত, এটা নিয়ে অনেকের মধ্যে একটা অনেকে কিন্তু রুষ্ট। ইভেন মোহনবাগানের যারা সমর্থক রয়েছে, সেই ফ্যান ক্লাব রয়েছে যারা, যাদের সেই মেরিনার্স ফ্যান ক্লাব, তারাও কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্লাস মোহনবাগান দুটো ফ্যান ক্লাব তারা মোহনবাগানকেই চিঠি দিয়েছে এ ব্যাপারে মোহনবাগান কি পদক্ষেপ করতে চলেছে, কেন তারা মিটিং এ গেল না, কেন আইএফএ শিল্ড নিয়ে এই গড়িমসি, যাদের একটা আইএফএ শিল্ড জেতার একটা ইতিহাস রয়েছে, তো তারা কেন আইএফএ শিল্ড খেলবে না? যারা গর্ব সঙ্গে বলে তারা শিল্ড জয়ী, তারা 1 নম্বর দল দেশের, তারা কেন আইএফএ শিল্ডের মতন এমন একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্ট স্কিপ করতে চাইছে? এটা কিন্তু এই ফ্যান ক্লাবের পক্ষ থেকেও জানতে চাওয়া হয়েছে, তারা পথে নামবে এমন একটা হুঁশিয়ারিও কিন্তু দিয়ে রেখেছে। ইস্ট বেঙ্গল এই জায়গাতে নিঃসন্দেহে তারা শুরু থেকেই বলে আসছে তারা এই ধরনের টুর্নামেন্ট খেলবে, তাদের কোথাও কোনো আপত্তি নেই, প্র্যাকটিসও করছে। এবং আমি তো বলবো এটা আহ, এই যারা সুপার কাপ খেলবে কলকাতার যে 3টে টিম, তাদের কাছে কিন্তু এটা একটা বড় সুযোগ ছিল যে একটা প্র্যাকটিস টুর্নামেন্ট তারা পেয়েছে সুপার কাপের নামার আগে। তো ইস্ট বেঙ্গল আমার মনে হয় সেই সুযোগটাকে তারা কাজে লাগাতে চাইছে, কাজে লাগাবেও ভালোভাবে। এবার দেখা যাক যে যদি ডায়মন্ড হারবার তো খেলবে না বলে দিয়েছে, মোহামেডানও যদি নাম তুলে নেয়, মোহনবাগানও যদি না খেলে, তাদের বিকল্প 3টে টিম কি হতে পারে? 3টে টিম এবং আরো একটা টিম, 4টে টিম কি হয়? কারণ সেক্ষেত্রে পড়ে রইল 2টো টিম কনফার্ম, ইস্ট বেঙ্গল এবং গোকুলাম। সেক্ষেত্রে আরো 4টে টিম জোগাড় করা আইএফএ কাছে কঠিন বিষয়। সময় যদিও খুব বেশি নেই আর, দেখা যাক সেটা আইএফএ কিভাবে ওভারকাম করে এই আশু সমস্যা, নাকি মোহনবাগান শেষমেশ বলে যে তারা খেলবে। আজকের মধ্যে তাদেরকে হয়তো জানাতে হবে, জানা যাবে হয়তো আজ রাতের পরে, কালকে বা আজকে রাতের পরে হয়তো গোটা বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। এবার যদি আসি এশিয়ান গেমস, দেখুন এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল এর আগের বার খেলেছিল এআইএফএফ এর একটা বিশেষ অনুরোধের ভিত্তিতে। কারণ এই মুহূর্তে যে স্পোর্টস আইন করা হয়েছে, যে স্পোর্টস বিল পাস করানো হয়েছে, তাতে বলা হয়েছে এশিয়ান গেমসে বা এই অলিম্পিকে অন্তত র্যাঙ্ক মিনিমাম 8-এর মধ্যে থাকতে হবে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ বা এশিয়ার র্যাঙ্কিং এ 8-এর মধ্যে থাকতে হবে ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে বা টিমকে, তাহলেই তারা এশিয়ান গেমস এর মতন জায়গাতে তারা পার্টিসিপেট করতে পারবে। কিন্তু ভারতীয় ফুটবল দল, সেটা ছেলেদের হোক কিংবা মহিলাদের হোক, কেউই 8-এর মধ্যে নেই। হ্যাঁ, 24 বা 12 এরকম হচ্ছে র্যাঙ্ক ভারতের এশিয়ার মধ্যে। তো সেই জায়গাতে খুব সহজেই বলে দেওয়া যায় যে এশিয়ান গেমসে ভারতের পার্টিসিপেট করার কোনো চান্স নেই। জাপানে যেটা আগামী বছর হতে চলেছে, ভারতে পার্টিসিপেট করার কোনো বিষয় নেই। কিন্তু এখানেই প্রশ্ন, যখন ভারতীয় ফুটবল দল একটা ভালো কিছু করার চেষ্টা করছে, যদি ভারতীয় ফুটবল দলকে উঠে আসতে হয় তাহলে এশিয়ান সার্কিটে ভালো করতে হবে। আন্ডার 20 টিমটা তারা যথেষ্ট ভালো করেছে, এশিয়া কাপে তারা যোগ্যতা অর্জন করতে পারলো না। ভারতীয় ফুটবল দল নতুন কোচ খালিদ জামিলের আন্ডারে ভালো করার একটা চেষ্টা করছে তারা। ফলত সেই জায়গাতে যদি একটা এই এশিয়ান গেমস এর মতন জায়গাতে মঞ্চে যদি ভারতীয় দল পার্টিসিপেট করার সুযোগ না পায়, তাহলে কিন্তু আবার কিছুটা পিছিয়ে যাবে। তো যদি এগিয়ে আনতে হয় তাহলে মনে হয় এই ধরনের টুর্নামেন্ট গুলোতে পার্টিসিপেট করার প্রয়োজনীয়তা রয়েছে। তবে ভারত সরকারের দিক থেকেও যেটা নিয়ম করা হয়েছে, এক্ষেত্রে আমি বলবো যে নিয়মটা খুব খারাপ নয়। কারণ যে কেউ যেখানে সেখান থেকে এসে আহ এশিয়ান গেমসে পার্টিসিপেট করতে চাইবে আর করতে দেওয়া হবে, তার র্যাঙ্ক যত পেছনেই হোক না কেন, আর গিয়ে সেখানে ছড়িয়ে চলে আসবে, মানে পদক তো দূর,
ছড়িয়ে চলে আসবে সেটাও তো হতে পারে না, অন্তত একটা সম্মানজনক জায়গায় শেষ করুক, তাহলেও একটা বিষয় হয়। তো পদক জেতার সম্ভাবনা যাদের আছে তাদেরকেই পাঠানো হবে, এটা সব দেশই করে থাকে, এটার মধ্যে কোনো ভুল কিছু আমি অন্তত দেখি না। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এআইএফএফ। কল্যাণ চৌবে আদৌ তিনি কতটা ভারত সরকারকে এক্ষেত্রে রাজি করাতে পারেন এই কয়েকটা দিনের মধ্যে, সেটা অতি অবশ্যই দেখতে হবে আমাদেরকে। দেখা যাক কল্যাণ চৌবে, কারণ তিনি তো আর নির্বাচনের সম্মুখীন হচ্ছেন না আপাতত এই বছরে, 26-এর আগে। তো সেটাকে মাথায় রেখে তিনি যদি কোথাও গিয়ে এই শিকাটা ছিঁড়তে পারেন যে না, এশিয়ান গেমসে ভারত খেলবে, ভালো করার একটা প্রতিশ্রুতি দিতে পারে ভারত সরকারের কাছে, তাহলে হয়তো কিছু হলেও হতে পারে। দেখা যাক। এবার আসা যাক যে সুপার সিক্স, এই যে সুপার কাপ, সেখানে সুপার সিক্স অর্থাৎ সুপার বা বেস্ট বিদেশিদের খেলাতে পারবে কিনা, মানে বিদেশি মানেই তো বেস্ট এখানে ধরে নেওয়া হয়। 6 জন বিদেশিকে প্রত্যেকটা টিম খেলাতে পারবে, এটা সুপার কাপের নিয়মেই আছে। সেই নিয়ম এবছরও বলবৎ থাকছে, যদিও এখনো ফাইনালি কিছু হয়নি। কারণ মোহনবাগানের পক্ষ থেকে একটা অনুরোধ করা হয়েছে এআইএফএফ এর কাছে যে ভারতীয় ফুটবলের স্বার্থে সুপার কাপে 4 জন বিদেশিকে খেলানো হোক, 6 জনকে রেজিস্টার করা থাকুক, কিন্তু মাঠে 4 জন বিদেশি থাকুক প্রথম একাদশে, 7 জন মানে দেশীয় ফুটবলার থাকুক, তাতে ভারতীয় ফুটবলাররা আরো বেশি করে সুযোগ পাবে খেলার। এটা ঠিক যে ভারতীয় ফুটবল টিমের যে পারফরমেন্স গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, সেখানে যে স্ট্রাইকারের অভাব রয়েছে সেটাও দেখা যাচ্ছে। তাই যদি ভারতীয় ফুটবলাররা সুযোগ পায়, বেশি করে গেম টাইম পায়, তাহলে সেটা ভারতীয় ফুটবলের জন্যই যথেষ্ট ভালো হবে। এটা তো ঠিক যে 2 জন ফরেনারকে কমিয়ে যদি 2 জন স্বদেশি ফুটবলারকে খেলানো যায়, তাহলে টোটাল 16টা টিমে 32 জন স্বদেশি ফুটবলার, নতুন ফুটবলার তারা সুযোগ পেতে পারে, যারা হয়তো পরবর্তীতে ভারতীয় দলের সুযোগ পাওয়ার একটা দাবিদার হয়ে উঠতে পারে। তারা তাদের ট্যালেন্ট, তারা পারফর্ম করার একটা সুযোগ পেতে পারেন। তো এই জায়গাতে আমার মনে হয় এআইএফএফ এর যথেষ্ট ভাবার দিক আছে, পজিটিভ দিকই নিঃসন্দেহে। তবে মোহনবাগান এটা কি সত্যিই ভারতীয় ফুটবলের উন্নতির জন্য বলছে কিনা, সেটা নিয়ে অনেকের মনে সন্দেহ রয়েছে। কারণ যেই মোহনবাগান ভারতীয় দলের খেলার জন্য প্লেয়ারদেরকে ছাড়ে না, কাফা নেশনস কাপে প্লেয়ারদেরকে ছাড়েনি, যেই কাফা নেশনস কাপে ভারত 3rd পজিশনে শেষ করেছে, ব্রোঞ্জ পেয়েছে, অনেকে বলছেন একদিকে ভালোই হয়েছে, কিন্তু তখন ভারতীয় দলের কথা তারা ভাবেননি। তারা এসিএল 2 এর অজুহাত দিয়েছেন, এসিএল 2 এর প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়েছেন। হঠাৎ এখন ভারতীয় ফুটবলের জন্য ভাবছেন কিনা, সেটা নিয়ে এখন একটা সন্দেহ রয়েছে। তবে হ্যাঁ, এই প্রস্তাবটা খারাপ নয়। কারণ যদি আমরা বলি আইএসএল এও সেই নিয়ম রয়েছে, টপ টায়ার লিগে যখন সেরকম নিয়ম, তখন সুপার কাপে এই নিয়মটা নয় কেন? হ্যাঁ, সুপার কাপে একটা তো সময় হয়েছিল যখন 6 জন বিদেশিকে খেলানো হয়েছিল, তখন একটা অন্য পজিশন ছিল। তখন সুপার কাপটা একদম মরশুমের শেষে হতো। ফলত আ যারা ধরুন এএফসি তে খেলছে, তাদের একটা কমিটমেন্ট ছিল সেখানে খেলতে হবে। ফলত দেশীয় ফুটবলার কম, এখানে তাদের সার্ভিসটা কম পাওয়া যাবে, সেখানে বিদেশিকে একটু খেলানো গেলে ভালো হয়। অনেক আইএসএল টিম তারা মরশুমের শেষের দিকে তারা যাতে খেলতে চায়, তাদের অনেক প্লেয়ারের একটা বিষয় থাকে। ভারতীয় দলের প্লেয়ার ছাড়ার একটা বিষয় থাকে। কারণ এই সময়টাই ফিফা ফ্রেন্ডলি বিষয়গুলো চলে আসে। গত বছর আ এশিয়ান কাপে খেলেছিল ভারত। তো এই সমস্ত কিছু নিয়ে তখন সিদ্ধান্ত হয়েছিল যে না, ঠিক আছে, চলো যে সেক্ষেত্রে বিদেশিদেরকে খেলানো যাবে এবং 6 জন বিদেশিকে খেলানো যাবে মাঠে। আ 7 জন ভারতীয় ফুটবলারকে তারা খেলাতে পারবে। তখন যেহেতু ম্যাক্সিমাম টিমে বিশেষ করে গোয়া, মোহনবাগান, আ বেঙ্গালুরু, এদের এই টিমগুলো থেকে বেশিরভাগ ভারতীয় ফুটবলাররা চলে গিয়েছিল ভারতীয় দলের আ রেসপনসিবিলিটি পালন করতে। মোহনবাগানের পাশাপাশি ইস্ট বেঙ্গলেরও ২-১ জন ছিল। কিন্তু মেজরিটি ভাবে দেখতে গেলে মোহনবাগান, এফসি গোয়া বা বেঙ্গালুরু তারা বেশি সাফার করত ভারতীয় ফুটবলার ছেড়ে। তো সে কারণে একটা ঠিক করা হয়েছিল। কিন্তু এখন যেহেতু মরশুম শুরুই হচ্ছে এই সুপার কাপ দিয়ে, তাহলে এই সময় কিন্তু ৪ জনের একটা করে দেয়া যেতে পারত। যে ৪ জন বিদেশিকে খেলানো যাবে। আন্ডার 23 টিমের প্লেয়ারদেরকেও যাতে সুযোগ দেওয়া যায়, তেমন একটা নর্মস করা যেতে পারত। ভারতীয় স্ট্রাইকারদেরকে, কারণ ভারতীয় দলে স্ট্রাইকারের একটা অভাব রয়েছে। এই ধরনের টুর্নামেন্টে যদি ভারতীয় স্ট্রাইকারদেরকে ইউজ করে টিমগুলো, সেটা বেটার হতো। তো সেটাও যদি একটা বেঁধে দেওয়া যেত যে ১০-১৫ মিনিটও অন্তত ভারতীয় স্ট্রাইকারদেরকে মাস্ট, কারণ আমরা জানি কল্যাণ চৌবে একটি মিটিং এ তিনি বলেছেন প্রেস কনফারেন্সে, ভারতীয় স্ট্রাইকারদেরকে যাতে আর বেশি করে সুযোগ দেওয়া যায়, টিমগুলোর কাছে অনুরোধ রেখেছিলেন। আমি বলব অনুরোধ না করে যদি এটা কম্পালসারি করে দিতেন যে অন্তত ফার্স্ট হাফ কি ১৫ মিনিট ভারতীয় স্ট্রাইকারদেরকে মাঠে রাখতেই হবে,
তাহলে আমার মনে হয় এটা কিছু হলেও হতে পারতো, ভারতীয় স্ট্রাইকাররা একটু সুযোগ পেত, ডেভিডরা একটু সুযোগ পেত। তো তেমন কিছু নর্মস এখনো তো হয়নি, আমি জানি না শেষমেশ তেমন কিছু করবেন কিনা, কল্যাণ চৌবেরা কোনো অ্যানাউন্সমেন্ট করবেন কিনা, বা মোহনবাগানের অনুরোধে তারা আদৌ সাড়া দেবেন কিনা সেদিকে দেখতে হবে। তবে এটা তো ঠিক যে বিদেশিরা খেললে ভারতীয় ফুটবলাররা কম সুযোগ পাবে। তবে এটাও ঠিক যে বিদেশিরা খেললে সমস্ত টিমই তো বিদেশিদেরকে খেলাতে পারবে। এখন যদি অন্যান্য টিমগুলোই মোহনবাগান, ইস্টবেঙ্গল, এফসি গোয়া ছাড়া অন্যান্য টিমগুলোতে সমসংখ্যক বিদেশি না থাকে, ৬ জন না থাকে, তাহলে তারা ৪ জন ৫ জনকে খেলাতে হবে বাধ্য। এই জায়গাতে তারা কিছুটা পিছিয়ে পড়বে। কারণ অনেক টিমই দেরিতে প্র্যাকটিসে নেমেছে, আইএসএল এর টিমগুলো। তারা আদৌ থাকবে কি থাকবে না এফএসডিএল না থাকলে, এটা নিয়েও একটা আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে আমি বলবো যে এই সুপার কাপ বলুন, আইএসএল বলুন, এখনো কিন্তু অনেক ধোঁয়াশা, অনেক কিছু বিষয়ের মধ্যে আটকে আছে, অনেক জটে আটকে আছে। এই জট কবে উন্মোচন খুলবে সেটাও একটা বিষয়। শেষ ছুঁয়ে যাবো যে মোহনবাগানের অস্ট্রেলিয়ান ফুটবলাররা তারা ইরানে গিয়ে খেলতে পারবে কিনা। ৩০শে সেপ্টেম্বর মোহনবাগান যে এসিএল 2 এর সেকেন্ড ম্যাচটা রয়েছে সেটা খেলতে পারবেন কিনা। কারণ এই অস্ট্রেলিয়ার সাথে ইরানের এই মুহূর্তে সম্পর্ক ভালো নয়। অস্ট্রেলিয়া তারা তাদের যে দূতাবাস সেটাও বন্ধ করে দিয়েছে ইরানে। তো এই যে কামিংস বা জেমি ম্যাকলারেন কিংবা ডেমি পেত্রাতুস এরা কি আদৌ খেলতে যাবেন সেখানে? ভিসা সমস্যা মিটে গেলেও আদৌ কি তারা খেলতে পারবেন? কারণ অস্ট্রেলিয়া তারা তাদের নাগরিকদেরকে দেশে ফিরে যেতে বলেছে। আহ, এই বিষয়গুলো কিন্তু এখন একটা জটিলতার মধ্যে রয়েছে আমি বলবো। তো শেষমেশ দেখা যাক এই বাধ্যবাধকতা ছাড়িয়ে তারা, অর্থাৎ কামিংসরা তারা ইরানে আদৌ খেলতে যায় কিনা। যদি না যায় তাহলে কিন্তু মোহনবাগান আবারও একটা বড় বিপদের মধ্যে পড়বে। কারণ আহ, আহাল এফকের মতন টিম কিন্তু নয় ইরানের টিমটা। তো যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ মোহনবাগানের কাছে। তো দেখা যাক শেষমেশ কি হয়। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করি আপনারা এতক্ষণ ধৈর্য নিয়ে যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা দেখলেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।